চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে। আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ। এই প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি। আজ আবারও চলে এসেছি চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির আরও একটি ক্লাস নিয়ে, যেটা আমরা আলোচনা করব গিলফোর্ডের এসওআই মডেল। গত ক্লাসে আমরা থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব, থার্স্টোনের দলগত উপাদান তত্ত্ব কিংবা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব এগুলো নিয়ে আলোচনা করে নিয়েছি। আজ আমরা আলোচনা করব গিলফোর্ডের এসওআই মডেল। চলো সরাসরি আমরা ক্লাসে চলে আসি। স্পিয়ারম্যানের পড়েছিলাম আমরা কি বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব। দ্বি উপাদান কি কি না, একটা জি উপাদান একটা এস উপাদান। জিটা হচ্ছে জেনারেল আর এস ফর হচ্ছে স্পেসিফিক। আর থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব পড়েছি, মাল্টিপল ফ্যাক্টর থিওরি যেটাকে বলা হচ্ছে, যেটাকে আবার বলা হয় অ্যাটোমিক থিওরি অফ ইন্টেলিজেন্স। ঠিক, পারমাণবিক তত্ত্ব বলা হয়, বুদ্ধির পারমাণবিক তত্ত্ব। তাহলে থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব কী নামে পরিচিত? পারমাণবিক বুদ্ধি উপাদান তত্ত্ব নামে পরিচিত। ইংরেজিতে বলা হয় মাল্টিপল ফ্যাক্টর থিওরি, আর পারমাণবিক তত্ত্বটাকে বলা হয় অ্যাটমিক থিওরি অফ ইন্টেলিজেন্স। আর থার্স্টোনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এখানে বহু উপাদান না বলে আমাদের দলগত উপাদান বলাটাই বেশি বাঞ্ছনীয়, এবং যেটাকে ইংরেজিতে বলা হয় তোমার গ্রুপ ফ্যাক্টর থিওরি। আর আরেকটা নামে আমরা চিনি পিএমএ, প্রাইমারি মেন্টাল এবিলিটিস, অর্থাৎ প্রাথমিক মানসিক শক্তি। ঠিক আছে, তো স্পিয়ারম্যান, থর্নডাইক, থার্স্টোন এনারা যে এত রকম যে বুদ্ধির ধারণা দিয়েছেন, ধারণা দেওয়ার পরে দেখা যাচ্ছে কি এক ধরনের জটিলতা তৈরি হচ্ছে। তো সেই জটিলতাটাকে কাটিয়ে ওঠার জন্য কি করলেন? গিলফোর্ড গবেষণা শুরু করে দিলেন। ঠিক আছে, উনি মূলত তোমার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন বড় সাইকোলজিস্ট ছিলেন। তো উনি সেটা নিয়ে বিভিন্ন রকম ডাইমেনশানে বিভিন্ন রকম গবেষণা করতে গিয়ে তিনি দেখলেন যে কি না, আমাদের যে মন হয় না, সেই মনটা মূলত 3টে মাত্রা আছে। তাহলে আমরা কি বলবো? মনের 3টে মাত্রা আছে। সেই যে 3টে মাত্রা আছে, সেই 3টে মাত্রাকে তিনি বলেছেন যে বুদ্ধি সেই 3 মাত্রায় বিন্যস্ত। সেই মাত্রা 3টে কি কি? আচ্ছা, তার আগে একটু বলে দিই না, বুদ্ধির সংগঠন তত্ত্ব যে তিনি বলেছেন, গিলফোর্ড থিওরি অফ স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট। এই যে স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট, এস ও আই, স্ট্রাকচারের এস, ও এর অফের ও আর ইন্টেলেক্টের আই, এই 3টে মিলিয়ে গিলফোর্ডের এই মডেলটাকে বলা হয় এসওআই মডেল। আরেকটা নামে আমরা চিনি ট্রাই ডাইমেনশনাল থিওরি, ত্রিমাত্রিক উপাদান তত্ত্ব। ঠিক আছে, বা ত্রিমাত্রিক থিওরি, ত্রিমাত্রিক তত্ত্বও আমরা বলতে পারি। আবার ত্রিমাত্রিক উপাদান তত্ত্ব কোনো সময় পরীক্ষা দিলেও দিয়ে দিতে পারে, কারণ কি 3টি মাত্রার কথা বলেছেন, মানে 3 ধরনের উপাদান, এরকম বিষয়টা চেয়েছেন। কেউ একজন জয়েন করতে চাইছে, দেখে নি। ঠিক আছে, তো ত্রিমাত্রিক উপাদান তত্ত্ব বা ত্রিমাত্রিক তত্ত্ব বলেও আমরা জানবো। তাহলে এই 3টে মাত্রা কি কি? 3টে যে মাত্রার কথা বলা হচ্ছে প্রথমে তিনি বলছেন আমাদের মন ত্রিমাত্রিক, তাই বুদ্ধিকেও এই 3 মাত্রায় বিবেচনা করা হবে। ঠিক আছে, প্রথম মাত্রা হচ্ছে প্রক্রিয়ার মাত্রা, অর্থাৎ অপারেশনাল ডাইমেনশন। দ্বিতীয় মাত্রা হচ্ছে বিষয়বস্তুগত মাত্রা, কন্টেন্ট ডাইমেনশন। তৃতীয় হচ্ছে উৎপাদনগত মাত্রা, প্রোডাক্ট ডাইমেনশন। প্রক্রিয়ার মাত্রা কি না, যখন আমরা কিছু সমস্যার সমাধান করতে যাই তখন কি হয়, একটা নির্দিষ্ট প্রসেস অবলম্বন করি। আমাদের বুদ্ধি একটা নির্দিষ্ট ওয়েতে কাজ করে, একটা নির্দিষ্ট প্রক্রিয়াতে কাজ করে। ঠিক, সেটাকে বলছে প্রক্রিয়া। বিষয়বস্তু কি না, আমরা যা কিছু দেখছি, শুনছি, জানছি, সেগুলো আমরা বিষয়বস্তুগত মাত্রায় অন্তর্ভুক্ত করব, কারণ যা কিছু দেখছি, শুনছি, জানছি সেখান থেকেই সমস্যার উৎপত্তি হচ্ছে। সেই সমস্যাটাকে আমরা সমাধান করতে যাই, তাহলে সেটা হচ্ছে বিষয়বস্তুগত মাত্রা। আর যে প্রক্রিয়াটা অবলম্বন করছি, যে পদ্ধতি, যে প্রসেসটা আমরা নিচ্ছি, সেটা প্রক্রিয়াগত মাত্রা। আর উৎপাদনগত মাত্রা কি? সমস্যা সমাধানের পরে যে আউটকামসটা আমাদের বেরিয়ে আসছে, যে আউটকামসটা আমরা পাচ্ছি, অর্থাৎ সমস্যা সমাধানের পরে যে পার্টিকুলার তত্ত্ব বলো, তথ্য বলো, যাই হোক না কেন, সেটা যে বেরিয়ে আসছে ফলস্বরূপ, সেটাকে আমরা বলবো উৎপাদনগত মাত্রা। এই বিষয়গুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যে প্রক্রিয়া বলতে কি বলতে চেয়েছে, বিষয়বস্তু বলতে কি বলতে চেয়েছে, উৎপাদন বলতে কি বলতে চেয়েছে। কারণ কি, প্রশ্ন এরকমই দিয়ে দেবে, একজন শিক্ষার্থী এই করলো, এটা শিক্ষার্থীর এই আচরণ কোন মাত্রার অন্তর্গত? সেটা সে প্রসেস করছে, নাকি সেটা কন্টেন্ট, সে দেখছে, শুনছে, জানছে, ইন্দ্রিয়গ্রাহ্যতার অভিজ্ঞতা হচ্ছে, নাকি যেটা সে করছে সেটা কোনো প্রোডাক্ট হচ্ছে, মানে কোনো সমস্যা সমাধান কাজের পরে একটা ফলশ্রুতি স্বরূপ পাওয়া যাচ্ছে, প্রোডাক্ট পাচ্ছে, আউটপুট যেটাকে বলছি, আউটপুট পাচ্ছে। ঠিক আছে, এইভাবে প্রশ্ন দেবে।
এরকম দেবে না যে প্রক্রিয়ার মাত্রাকে কভাগে ভাগ করা যায়, এইসব দেবে না। হ্যাঁ, প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেবে কিন্তু। আচ্ছা, তাহলে প্রথমে আমরা চলে আসি। আচ্ছা, আগে একটু ফিগারটা দেখে নিই। হ্যাঁ, ফিগারটা কি মোটামুটি দেখা যাচ্ছে? অত্যধিক ছোট বা এরকম কিছু বোঝা হচ্ছে কি না দেখা যাচ্ছে? জুম করলে দেখা যাবে। আচ্ছা, একটু জুম করে নাও তাহলে স্ক্রিনটা। দেখো, প্রথমে বলা হচ্ছে প্রক্রিয়ার মাত্রা। এটা আমি যেখান থেকে নিয়েছি ছবিটা, সেখানে প্রতিক্রিয়া বলা আছে, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এর সঙ্গে সঙ্গে আমি তোমাদের ইংলিশ টার্মগুলোও বলে দিই, দিলে বুঝতে সুবিধা হবে। দেখো, প্রক্রিয়ার মাত্রাতে প্রথমে বলা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। প্রত্যাভিজ্ঞা বা প্রজ্ঞা, যেটাকে বলা হয় কগনিশন। এটা না একেবারে এই যে প্রত্যাভিজ্ঞার বিষয়টা, এটা একেবারে নিচে চলে গেছে, এটা আমি খেয়াল করিনি। এটা অন্য আরেকটা ডায়াগ্রাম দিলে ভালো হতো। মানে এইভাবে নিচ থেকে উপরের দিকে উঠে গেছে, বুঝতে পারলে? দেখে বুঝতে পারছো কি যে নিচ থেকে উপর দিকে তোলা হয়েছে এটাকে, আর ওখানে উপর থেকে নিচ থেকে হয়েছে। দেখো, প্রত্যাভিজ্ঞা যেটা, সেটা হচ্ছে প্রজ্ঞা অর্থাৎ কগনিশন। কি সেটা? কগনিশন হচ্ছে এক ধরনের শিখন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক প্রক্রিয়া একটা। আমি যখন শিখছি, কোনো কিছু জানছি, সে বিষয়টাকে অনুধাবন করছি, দিয়ে সেটাকে আমরা স্টোর করছি। তাহলে সেই যে প্রক্রিয়াটা অবলম্বন করছি, তার জন্য বিষয়বস্তুটা অনুধাবন করার জন্য যে প্রক্রিয়াটা অবলম্বন করছি, সেটাকেই তো আমরা প্রজ্ঞা বলি। এটা হচ্ছে ফার্স্ট উপাদান। যেমন ধরো, আমি একটা সাধারণ উদাহরণ দিই। কোনো একটা চোখের সামনে ঘটনা দেখলাম, ঘটনাটা দেখার পরে ঘটনাটাকে অ্যানালাইজ করে নিজের মতো করে বুঝে নিচ্ছি, দিয়ে ঘটনাটা আমার মধ্যে স্টোর হয়ে যাচ্ছে, পরে আমি সেটা অন্য কাউকে বলছি। তাহলে ওই বিষয়বস্তুটা যে অনুধাবন করলাম, ঘটনাটা কেন ঘটলো, এর পেছনে কি কারণ থাকতে পারে, এর ফলাফল কি হতে পারে, এই সকল যে কাজগুলো চলছে মাথার মধ্যে, এটা কি গিলফোর্ড বলেছেন, এটা প্রক্রিয়াগত মাত্রার প্রথম হচ্ছে শ্রেণী, সেটা হচ্ছে কি না প্রজ্ঞা। তারপরে কি হচ্ছে, সেই ঘটনাটা আমরা কি করছি, স্টোর করে দিচ্ছি, নিজের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। কম্পিউটারে যেমন হার্ড ডিস্কে যেমন স্টোর হয় কোনো কিছু ফাইল টাইপ, সেটাকে বলা হচ্ছে স্মৃতি, অর্থাৎ সংরক্ষণ হচ্ছে এখানে। স্মৃতি মানে কি, এখানে আমাদের যা কিছু দেখি শুনি জানি সবকিছু সংরক্ষিত হয়। এই স্মৃতি অর্থাৎ ইংরাজিতে ডান দিকে দেখো, এখানে লেখা আছে মেমোরি, নিচ থেকে উপরে উঠবে ডান দিকে, ঠিক আছে? মেমোরি অর্থাৎ যে বিষয়বস্তুটা দেখলাম, যে ঘটনাটা দেখলাম, যেটা অনুধাবন করলাম, সেটা আমি একটা প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করলাম, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্মৃতি বা মেমোরি। নেক্সট কি না, বলা হচ্ছে যে কেন্দ্রাপসারী চিন্তন। কেন্দ্র অপসারী মানে কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যাবে, এটা সবসময় মাথায় রাখবে। কেন্দ্রপসারী আর কেন্দ্রানুগ আমি নিজে ভুল করে দিয়ে এসেছি। ডাইভারজেন্ট কনভার্জেন্ট মানে পরীক্ষার সেন্টারে এটা হয়ে যায়, এমনি মাথা ঠান্ডা যখন আছে ঠিক আছে, যখন প্রেসারে আসি তখনই ভুল হয়ে বেরিয়ে যায়, আমি নিজে ভুল করে বেরিয়ে এসেছি। কেন্দ্রাপ্রসারী মানে কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে যাবে, অপসারিত হয়ে চলে যাবে, ঠিক আছে? কেন্দ্রাপসারী চিন্তন, যেটাকে বলা হচ্ছে ডাইভারজেন্ট থিঙ্কিং। ডাইভারজেন্ট থিঙ্কিং বিষয়টা কি না, আমরা কোনো কিছু একটা বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন রকম ভাবে চিন্তা করি। ধরো একটা অঙ্ক দেওয়া আছে, কোনো একটা গণিত, সেটা কিভাবে সলভ করা যাবে, আমরা একাধিক সূত্র জানি, একাধিক পদ্ধতি ছোটবেলা থেকে শিখে এসেছি। কি করছি না, কোন পদ্ধতি অবলম্বন করলে এটাকে সলভ করা যাবে, যে কোনো একটা পদ্ধতি নয়, একাধিক পদ্ধতি আমরা অবলম্বন করি। অর্থাৎ একটা সমস্যার সমাধান করতে গিয়ে আমরা একাধিক চিন্তা করব, ফলে কি হবে, আমাদের চিন্তা প্রসারিত হবে। আমরা মানে নতুন যে পথগুলো, সমস্যা সমাধানের পথগুলো যে অন্বেষণ করব, তার ফলে কি হবে, আমাদের চিন্তার পরিধিটা অনেকটা বাড়বে। চিন্তার পরিধি যখনই বাড়বে, তখনই আমাদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটবে। কারণ কি না, যে সৃজনশীল হয় সে কিন্তু নতুন ধরনের চিন্তা করে, একটা ছোট্ট বিষয়বস্তুকে বিভিন্ন ডাইমেনশনে চিন্তা করে, তবেই না সৃজনশীলতা। তাহলে এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন দিয়ে দিতে পারে যে শিক্ষার্থীর সৃজনশীলতা কে গিলফোর্ড কোন মাত্রার অন্তর্ভুক্ত করেছেন? অপারেশনাল ডাইমেনশন অর্থাৎ প্রক্রিয়াগত মাত্রার অন্তর্ভুক্ত করেছেন। দেখো কত সূক্ষ্ম জিনিস। এটা হচ্ছে কেন্দ্রপসারী চিন্তন, অর্থাৎ আমি একটি বিষয়বস্তুকে কেন্দ্র করে বা একটি সমস্যাকে কেন্দ্র করে আমি বিভিন্ন রকম চিন্তা করব, তার বিভিন্ন সমাধানের পথ খুঁজে বের করব। এটাই হবে আমাদের কেন্দ্রাপসারী চিন্তন। আর কেন্দ্রানুগ মানে কি, কেন্দ্রের দিকে একাধিক তথ্য তোমার কাছে ছড়িয়ে দেওয়া আছে, একাধিক উদাহরণ তোমার কাছে দিয়ে দেওয়া আছে, সেই উদাহরণগুলো থেকে তুমি কি করবে, একটা তত্ত্বে উপনীত হবে, বা একটা তত্ত্বে বা তথ্যে উপনীত হবে। তোমার কাছে একাধিক তথ্য দেওয়া থাকবে যে এটা করলে এটা হয়, এটা করলে এই হয়, এটা করলে এই হয়, এটা এর উপর নির্ভর করে, তুমি সেখান থেকে একটা ফলপ্রসূ তথ্যে উপনীত হও। এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ এটা কনভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে, একাধিক
ক্ষুদ্র 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 বিষয়বস্তু থেকে চিন্তা ভাবনা করে তুমি একটা তথ্য পেশ করছো বা একটা তত্ত্বের কি করছো, উপস্থাপন করছো। এখানে কি হয়, কেন্দ্রাপসারী চিন্তনে যেটা বললাম যে নতুন নতুন আমি চিন্তার দিক আমাদের কাছে চলে আসবে, চিন্তার প্রসার ঘটবে, সেই সুযোগটা কিন্তু এখানে তোমরা পাবে না বা আমরা পাবো না। কারণ কি না, দেওয়া থাকবে একাধিক, আসতে হবে আমাদের এক জায়গায় সেন্টারে। তারপরের উপাদানটা কি, মূল্যায়ন, যেটাকে বলা হচ্ছে ইভালুয়েশন। মূল্যায়নে কি বলা হচ্ছে না, আমরা যা দেখলাম, শুনলাম, জানলাম, বিভিন্ন রকম চিন্তা ভাবনা করলাম, এবারে সেই চিন্তা ভাবনাটা আমাদের সঠিকভাবে সমস্যার সমাধান করতে পারলো কিনা, আমরা সঠিক তথ্যে উপনীত হতে পারলাম কিনা, বা সঠিক তত্ত্ব গড়ে তুলতে পারলাম কিনা, আমরা যে চিন্তা ভাবনাটা করলাম সেটা যথার্থ কিনা, এগুলো বিচার করা। তাহলে বিচারকরণের ক্ষমতা এখানে তৈরি হচ্ছে, কিসে না, প্রক্রিয়ার মাত্রা। এটাও এক ধরনের মাত্রা, মানে এটাও বুদ্ধির একটা অংশ, বিচারকরণের ক্ষমতা। যেটা করলাম সেটা কতটা যথাযথ হলো, কতটা সত্য, কতটা সঠিক বা ভুল, এটা হচ্ছে মূল্যায়ন। এটা চলে গেল প্রক্রিয়ার মাত্রা। প্রক্রিয়ার মাত্রার পরে দ্বিতীয় আছে কি, বিষয়বস্তুগত মাত্রা। যে বিষয়বস্তুগত মাত্রা মানে মূল কথা ভেবে নাও তথ্য। সেই তথ্যগুলো কি ক ধরনের হয়। প্রথমে এইখানে একটা টুইস্ট আছে। প্রথমে দেখো, এখানে কিন্তু বিষয়বস্তুগত মাত্রাতে 4টে দেওয়া আছে, মূর্ত বিষয়বস্তু, প্রতীকরূপী, আদর্শগত আর একটা আচরণমূলক। কিন্তু ডান দিকের ডায়াগ্রামে দেখো, কন্টেন্টে বলা আছে ভিজুয়াল, অডিটরি। এইখানে একটা ছোট্ট টুইস্ট আছে। কি টুইস্ট আছে না, গিলফোর্ড যখন প্রথম বুদ্ধির মাত্রাগুলো বের করছিলেন তখন তিনি প্রথমে বিষয়বস্তুগত মাত্রাকে 4 ভাগে ভাগ করেছিলেন। প্রথম ভাগ হচ্ছে মূর্ত বিষয়বস্তু, কিন্তু পরে কি করলেন, এই মূর্ত বিষয়বস্তুটাকে তিনি আরো 2 ভাগে ছোট ছোট ভেঙে দিলেন। যেটা একটা হচ্ছে ভিজুয়াল অর্থাৎ দর্শনমূলক, আর একটা হচ্ছে অডিটরি অর্থাৎ শ্রবণমূলক। মূর্ত মানে কি, আমাদের সামনে যেটা উপস্থিত, তাহলে চোখেও আমরা দেখতে পাবো, আমরা শুনতেও পাবো, দুটোই করতে পারবো, অডিও ভিজুয়াল মোড দুটোই আমরা ওখানে ব্যবহার করতে পারবো। তাই মূর্ত বিষয়টাকে তিনি কি করলেন, 2টো ভাগে ভাগ করে দিলেন। মূর্ত বিষয় মানে কি, আমরা এক কথায় জেনেছি ইন্দ্রিয়ের দ্বারা আমরা, মানে আমাদের ইন্দ্রিয় গোচর হবে সেটা আমরা আমাদের কাছে, সেটাই হচ্ছে মূর্ত বিষয়বস্তু বা মূর্ত বস্তু। কোনো কিছু দেখছি, মূর্ত বস্তু, কোনো কিছু শুনছি, সেটাও মূর্ত। এবারে এর যে 2টো ভাগ হয়ে গেল, কি কি না, দর্শনগত আর একটা হচ্ছে শ্রবণগত। দর্শনগত কি, যেটা আমরা চোখে দেখবো, শ্রবণগত কি, যেটা আমরা কানে শুনবো। আমরা রেডিওতে একটা খবর শুনলাম, সেই খবরে একটা তথ্য আমাদেরকে শোনানো হলো, একটা গুরুত্বপূর্ণ তথ্য, ধরো চাষবাস সম্পর্কে একটা তথ্য শোনানো হলো, সেটা আমি শুনলাম, শোনার পরে কিন্তু সেটা আবার আমরা প্রক্রিয়া করব, তাহলে সেটাও মূর্ত বিষয় হয়ে গেল। বিমূর্ত কখন আসবে না, যখন আমরা চিন্তা করব, কল্পনা করব। তাহলে যখন আমরা শুনছি তখন কিন্তু সেটা কল্পনার মধ্যে আসছে না, শুনছি আমরা, সেটা আমরা কি করছি, শ্রবণজাত বস্তু হচ্ছে, শ্রবণগত। তাহলে মূর্ত বিষয়বস্তু যেটা হচ্ছে, এটাকে আবার চিত্রগত অনেকেই বলে থাকেন, অনেকে বলে থাকেন না, গিলফোর্ড নিজেই বলেছিলেন যে চিত্রগতও বলা যেতে পারে একে। তো এটা হচ্ছে মূর্ত বিষয়বস্তু। তারপরে কি আসছে, সিম্বলিক। সিম্বলিক মানে কি, প্রতীকধর্মী বা প্রতীকরূপী বিভিন্ন সিম্বল। যেমন ধরো আমরা এই যে ABCD, এগুলো এক ধরনের সিম্বল। আমরা বাংলা ব্যাকরণ পড়ানোর সময় কি বলেছিলাম, যে যখন আমরা বর্ণ বলছি তখন আমরা বলছি না যে এক ধরনের সংকেত, একটা সংকেতের লিখিত রূপ, বলেছিলাম কিনা, সেইটা মনে করো। তাহলে অক্ষরটাও কিন্তু এক ধরনের সংকেত, সেটাকে একটা সুনির্দিষ্ট রূপ দিয়ে আমরা আবার অন্য আরেকটা অক্ষর পাশাপাশি বসিয়ে ভাবপূর্ণ অর্থ বানাচ্ছি। তো এখানে তাহলে কি আসছে, প্রতীকরূপী বা সিম্বলিক কন্টেন্টের মধ্যে কি কি আসছে, অক্ষর আসছে, মানে ABCD হতে পারে, অ আ ক খ হতে পারে। সংখ্যা আসছে, অবশ্যই সংখ্যা আসবে, কেন, সেটাও এক ধরনের কোনো কিছুর পরিমাণ বোঝাচ্ছি, পরিমাণ বোঝাতে গিয়ে সেটা একটা নির্দিষ্ট সংকেতের সাহায্যে প্রকাশ করছি, এটা 1, এই সংকেতটাকে বলা হয় 2, এই সংকেতটাকে বলা হয় 3। সংকেতগুলো মানুষের দ্বারাই সৃষ্টি হয়েছে, তো তার মধ্যে সংখ্যা চলে আসবে। আর কি আসবে, বিভিন্ন চিহ্ন চলে আসবে। কি কি চিহ্ন, মানে ধরো প্লাস, মাইনাস, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মোট কথা এই ধরনের যে চিহ্নগুলো। কখনো রুট ওভার আসবে, যখন হাই লেভেলের ম্যাথমেটিক্সে যাবে, লিমিটেশন, লগারিদম, ডেরিভেটিভ, এইসব জিনিসগুলো, ইন্টিগ্রেশন, এইসব যে বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়, এটাকে বলা হচ্ছে প্রতীকধর্মী। যেখানে আলফাবেটের যে ওই GITI গুলো থাকে, একটু ভেবে দেখো, একটা শব্দ বলে দেওয়া আছে, দিয়ে তার ডান দিকে একটা সংখ্যা দিয়ে দেওয়া আছে, ঠিক, তারপরে বাম দিকে আবার একটা শব্দ বলে দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলোর মধ্যে একটা সংখ্যা মিসিং, খুঁজে বের করো, দিয়ে অপশান দিয়ে দিল, তখনই চলে আসবে এটা তার বিষয়বস্তুগত মাত্রার অন্তর্গত প্রতীকধর্মী বুদ্ধির যে উপাদান,
সিম্বলিক কন্টেন্ট বুদ্ধির। প্রশ্ন এভাবেই আসবে যে এই ধরনের একটা সমাধান করতে দেওয়া হয়েছে শিক্ষার্থীর কোন বুদ্ধি এখানে কাজ করবে, সেখানে তোমাকে বলেও দেবে না যে গিলফোর্ডের কোন বুদ্ধি কাজ করবে, তখনই তোমাকে বলতে হবে যে সেখানে প্রতীকধর্মী যে বুদ্ধিটা সেটা কাজ করবে, অপশন দিয়ে দেবে। প্রশ্নের ধরনটা বুঝতে পারলে এইভাবে কোশ্চেন দেবে। তারপরে কি বলা হচ্ছে, প্রথমে তো একটা কি বলে এই মূর্তটা বলেছিলাম, তারপরে পরে বিমূর্তটা বললে ঠিক হতো। আদর্শগত বা বিমূর্ত, কেউ মানে অনেক সময় একে বলা হচ্ছে আদর্শগত, আবার অনেক সময় বলা হচ্ছে বিমূর্ত। কেন না, বিমূর্ত মানে কি আমরা চিন্তা করছি, ভাবছি, আর আমরা যেটা ভাবি সেটা অর্থপূর্ণ হয়, দিয়ে সেটা ভাষায় প্রকাশ করি। তারপরে তাহলে বিমূর্ত বিষয়বস্তুর ক্ষেত্রে কি বিষয়টা, যে আমরা অর্থপূর্ণ কোনো কিছু ভাবনা, আমাদের অর্থপূর্ণ কোনো কিছু ভাবনা, সেই ভাবনাটা কি ধরনের হতে পারে এবারে বলি। যেমন ধরো আমাদের বাংলা ব্যাকরণে প্রবাদ প্রবচনের বিষয়টা আছে, কারো একটা আচরণ আমরা দেখলাম, কোনো ব্যক্তির একটা আচরণ দেখলাম, আচরণ দেখে আমরা বলছি তেলা মাথায় তেল দিচ্ছে। দেখো আমরা দেখলাম ঘটনাটা করলাম, কি বলে প্রত্যক্ষ করলাম, প্রত্যক্ষ করার পরে আমাদের মধ্যে প্রসেস হবে, তখন আমরা বলবো কি তেলা মাথায় তেল দিচ্ছে, অর্থাৎ ওয়েলিং করা যাকে বলে। তারপরে ধরো আবার এরকম বললাম যে গেঁয়ো যোগী ভিক পায় না, দেখা যাচ্ছে যে একটা গণ্যমান্য ব্যক্তি, তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। কেন গুরুত্ব দিচ্ছে না, মানে সে তো গণ্যমান্য, তার পরিধির একটা ব্যাপার থাকে। আমার বাড়ির কাছে আমার বাড়িতে কেউ যে একজন শিক্ষক, ঠিক আছে, আমি শিক্ষক হিসেবে ওনাকে যতটা না করবো, কারণ আমি তো ওনার সঙ্গে সবসময় আছি, অবশ্যই ওনার প্রতি শ্রদ্ধা আছে, ভক্তি আছে, সবকিছুই আছে। কিন্তু বিষয়টা কি হচ্ছে, যখন উনি বাইরে কোথাও যাবেন, তখন কি মাস্টারমশাই এসেছেন, মাস্টারমশাই আরে চেয়ারটা দাও, এটা দাও, এই ভালো জিনিসটা দাও, একটু ভালো গ্লাসে জল দাও, এই যে বিষয়টা চলে আসছে, তখন আমরা নিজেদের ঘরের ক্ষেত্রে কি বলবো, গেঁয়ো যোগী ভিক পায় না। সে তো আমাদের ঘরের মানুষ, সে তো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছে, ওই জন্য তার জন্য বিশেষভাবে আর কিছু বিশেষ আয়োজন করার প্রয়োজন হয় না। তো এই ধরনের যে বিষয়গুলো, মোট কথা প্রবাদ প্রবচনের বিষয় ভাবগত, যেখানে অর্থপূর্ণ একটা বিষয়বস্তু কাজ করবে, সেটা হচ্ছে বিমূর্তগত বিষয়বস্তু, ওটা একটা বুদ্ধির উপাদান। আরেকটা কি লাস্ট বিষয়বস্তুর মধ্যে না, আচরণমূলক বিষয়বস্তু, যেটাকে বলা হচ্ছে বিহেভিয়ারাল। এই আচরণটা কি আচরণ, যখন ব্যক্তি আচরণ করে তখন কি ধরনের আচরণ করে, সামাজিক, নৈতিক, সাংস্কৃতিক, ধার্মিক, বিভিন্ন ধরনের আচরণ দেখা যায়। কিন্তু একদিক থেকে যদি তোমরা ভাবো, দেখতে বুঝতে পারবে যে যা কিছু আছে না, সবকিছু সমাজের মধ্যেই কিন্তু অন্তর্গত, সমাজটাই হচ্ছে আমাদের মেন পয়েন্ট। তাহলে আমরা এটাকে একটা আচরণ যদি বলি, একটাই আচরণ হিসেবে যদি গণ্য করি, সেটা হবে সামাজিক আচরণ। সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে অন্যদের সঙ্গে ভাবের আদান প্রদান, অন্যদের বক্তব্য শোনা বোঝা, অন্যের সঙ্গে মেলামেশা করা, এই বিষয়গুলো বুদ্ধি দিয়ে করতে হয়। যে মানুষ যেরকম তার সঙ্গে সেভাবে মেলামেশা করতে হয়। কেউ দেখতে পাচ্ছে চোখের সামনে সে ধূর্ত, তোমাকে সাবধানতার সঙ্গে তাকে মিশতে হবে, সাবধানতার সঙ্গে কথা বলতে হবে। তার মানে কি, তুমি আচরণ সাবধানতার সঙ্গে করছো। এখানেও এক ধরনের বুদ্ধি তোমার কাজ করছে, যে তুমি বুদ্ধি করেই বের করছো যে আমার সঙ্গে এইভাবে দূরত্ব বজায় রাখতে হবে। কেউ একজন অমায়িক ভালো মানুষ বিপদে পড়েছে, তুমি মানে নিজের ম্যাক্সিমামটা দিয়ে তাকে সাহায্য করতে এগিয়ে যাচ্ছ, এটাও মানে ওই বুদ্ধির এক ধরনের উপাদান। সেটা কি না, ওই আচরণমূলক বিষয়বস্তু। বুঝতে পারলে তো? তো এটা হচ্ছে বিষয়বস্তুগত মাত্রা। নেক্সট কি আসছে, উৎপাদন। আমরা জানলাম, শুনলাম, আমাদের মধ্যে প্রসেস হলো, এবারে তার আউটপুট কি আসছে দেখি। তাহলে আউটপুট কি আসছে না, প্রথমে আসছে একক বা ইউনিট। মোট এখানে 6টা আছে, তার প্রথমটা হচ্ছে একক বা ইউনিট। এখানে কি বলা হচ্ছে, ধরো যে ঘটনাটা একজন ব্যক্তি দেখছে, সে ঘটনার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে, কিন্তু জড়িয়ে থাকলেও সেই ঘটনাটাকে একটা ছোট্ট জিস্ট হিসাবে ব্যক্তি কি করছে, তার মধ্যে স্টোর করে নিচ্ছে, নিজের মধ্যে স্টোর করে নিচ্ছে, এবং স্টোর করার পর সেটা তার মধ্যে প্রসেস হচ্ছে, বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছে, মূল্যায়ন করছে, ঠিক হয়েছে কি ভুল হয়েছে, তার থেকে এবার একটা নীতি কথা বেরিয়ে এলো। সেই যে জ্ঞানটা অর্জিত হলো, সেটাই হচ্ছে ইউনিটের অন্তর্ভুক্ত। একটা গল্পের ধরো নীতি কথা, টিট ফর ট্যাট, এই যে এটা ইট ছুড়লে পাটকেল খেতে হয়, এটা আমরা ইউনিটের মধ্যে ফেলবো। এটা হচ্ছে একক বা ইউনিট, অর্থাৎ এটা কোন একটা প্রোডাক্ট বা উৎপাদন বা ফলশ্রুতি, ওখান থেকে আমাদের প্রসেস হয়ে আমরা ওই সিদ্ধান্তে পৌঁছেছি বা ফল হিসাবে ওইটা আমরা পাচ্ছি, ওই নীতি কথাটা পাচ্ছি। কেমন? আচ্ছা, শ্রেণীটা কি,
ক্লাস বা শ্রেণী। ক্লাস বা শ্রেণী হচ্ছে কোনো ঘটনা, কোনো শব্দ, কোনো বিষয়, কোনো চিন্তা ভাবনাকে একটা শ্রেণীবদ্ধ করা, ক্লাসেস। শ্রেণীবদ্ধ করা মানে কি? যেমন ধরো সাধারণ উদাহরণ একটা দিই, বুঝতে আরো সুবিধা হবে। সামনে মাঠে দেখছি গরু চড়ছে, গরুর 4টে পা। ছাগল চড়ছে, ছাগলের 4টে পা। আমরা জানি যে সকল পশুর 4টে করে পা হয় তাদেরকে আমরা চতুষ্পদী প্রাণী বলি, এই শ্রেণীতে ফেলা হয়। দ্বিপদী প্রাণী, চতুষ্পদী প্রাণী, আমরা ধরো দুটো ভাগ করলাম। চতুষ্পদী শ্রেণী কাকে বলছি আমরা? না, যে সকল প্রাণীর 4টে পা আছে। তাহলে যদি গরুর 4টে পা আমরা দেখতে পাই, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো ছাগলেরও 4টে পা আছে, মানে ছাগলও চতুষ্পদী। তাহলে ছাগলকেও তার মধ্যে অন্তর্গত করতে পারবো। এবারে কি দেওয়া হলো? 10 রকম প্রাণী দেওয়া হলো, কারো 2টো পা, কারো 8টা পা, কারো 4টে পা দিয়ে এবারে তাকে শ্রেণীবদ্ধ করতে বলা হলো যে চতুষ্পদী প্রাণীর গুলোকে শ্রেণীবদ্ধ করো। এটাই হচ্ছে শ্রেণী। স্তন্যপায়ী প্রাণী, একাধিক প্রাণীর নাম দিয়ে দেওয়া হলো, দিয়ে বললো যে স্তন্যপায়ী কোনগুলো। এই যে শ্রেণীবদ্ধ করার ক্ষমতা, এটাই প্রোডাক্ট হিসেবে বেরিয়ে আসছে। তারপরে কি বলেছে? রিলেশনস, মানে সম্পর্ক। সেই সম্পর্কটা হতে পারে বিষয়ের মধ্যে, বস্তুর মধ্যে, বিভিন্ন রকমের। কিরকম? একটা ঘটনা দেখলো, সেখান থেকে যে শিক্ষাটা পেলো, দেখা যাচ্ছে পরবর্তীকালে অন্য কোনো ঘটনাতে সেই শিক্ষা থেকে যে প্রোডাক্টটা বেরিয়ে এসেছিল সেটা কাজে লাগাচ্ছে। তাহলে এখানে কি হলো? দুটো ঘটনার মধ্যে সম্পর্ক বিধানের একটা ক্ষমতা কিন্তু সে অর্জন করে নিয়েছে, তাই সে কানেক্ট করে দ্বিতীয় সমস্যার সমাধান করতে সে উদ্যোগী হতে পারছে। তাহলে বিভিন্ন বস্তুর মধ্যে বা বিভিন্ন ঘটনার মধ্যে সম্পর্ক তৈরি করার যে ক্ষমতাটা, যেটাকে আমরা এক কথায় বলবো সম্পর্ক বিধানের ক্ষমতা, বা তার মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটাও খুঁজে পাওয়া, সেটাও এর অন্তর্গত। দুটো ঘটনার মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটা খুঁজে পাওয়া। আমরা পরীক্ষাতে দেখি না, একটা বলা হয় যে ব্যাখ্যা কারণ, একটা স্টেটমেন্ট থাকে আর একটা আর বলে লেখা থাকে। প্রথমটায় হয়তো বলা হয়েছে কি না, প্রথমটাতে বলা হলো গরু চতুষ্পদী প্রাণী, এটা প্রথমে ব্যাখ্যাতে বলা হলো। কারণে কি বলা হলো? না, যে সকল প্রাণীর 4টি করে পা থাকে তাকে চতুষ্পদী প্রাণী বলা হয়, এইভাবে থাকে না। তাহলে দেখো, এই যে দুটো বিষয়, এই দুটো বিষয়ের মধ্যেও কিন্তু লিঙ্ক খুঁজে পাওয়া, যদি লিঙ্ক খুঁজে পায় তাহলে বুঝতে পারবে যে তাহলে তার সেই ক্ষমতাটা আছে, সম্পর্ক নির্ণয়ের ক্ষমতাটা আছে। কারণ সেই ক্ষমতার দ্বারাই কিন্তু আমরা ওই ব্যাখ্যার কারণটাকে এমসিকিউ যে কোশ্চেন হয় আমাদের যে কোনো পরীক্ষা, টেটে বলো, কম্পিটিটিভ বলো, তার সমাধান করি আমরা। সম্পর্ক বিচার করতে পারো, সম্পর্ক আছে না নেই। এবারে অপশন কি থাকে? এ ও বি ঠিক, বি হচ্ছে এর যথাযথ কারণ। এ ও বি ঠিক কিন্তু বি যথাযথ কারণ নয়, তখন কি হয়? না, তখন কি হয় যে দুটোর মধ্যে সম্পর্ক থাকে না। এর উদাহরণ কি বলতে পারবো? দেখো, একবারে সূক্ষ্ম ভাবে বুঝে নাও। বলা হচ্ছে গরু চতুষ্পদী প্রাণী, দ্বিতীয়তে কারণে বলা আছে যে যে সকল প্রাণীর 2টো পা থাকে সে সকল প্রাণীকে দ্বিপদী প্রাণী বলা হয়। তাহলে দেখো, প্রথমটাও ঠিক, দ্বিতীয়টাও ঠিক, কিন্তু প্রথম যে ব্যাখ্যাটা করা হয়েছে তার কারণটা কি দ্বিতীয়টা কিন্তু নয়। দুটোই ঠিক কিন্তু কারণ দ্বিতীয়টা নয়, কারণ এখানে দ্বিপদীর কথা বলা হয়েছে, এর মধ্যে কোনো লিঙ্ক নেই। তাহলে সেটাও তুমি বুঝে নিতে পারছো বা ব্যক্তি বুঝে নিতে পারছে যে এর মধ্যে কোনো লিঙ্ক নেই। তাহলে লিঙ্ক আছে কি নেই এবং কতটা মাত্রাতে আছে সেইটা বিচার করার ক্ষমতা এই পার্টের অন্তর্গত চলে আসছে, সম্পর্ক নির্ণয়ের ক্ষমতাতে চলে আসে। এটা বুদ্ধির একটা ক্ষমতা। নেক্সট হচ্ছে ব্যবস্থাপনা বা সিস্টেম। এটাকে কি বলা হচ্ছে? ব্যবস্থাপনা বা সিস্টেমটাকে আমরা যদি কিরকম বলবো, এটা একটা কোনো ঘটনা ঘটছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সেই সম্পর্কে মনে একটা প্রশ্ন জেগে উঠলো। ঠিক, ধরো এরকম প্রশ্ন জেগে উঠলো যে আচ্ছা, যদি সারা বিশ্বে জল না থাকতো তাহলে কি হতো? তাহলে এখানে জল না থাকলে কি হতো, এই যে প্রশ্ন আমি করছি, এই যে জিজ্ঞাসা আসছে, এটা কিন্তু কি হচ্ছে? সমস্যা তৈরি করে দিচ্ছে। সমস্যা তৈরি করার ক্ষমতা, সমাধানের ক্ষমতা তো আছে, কিন্তু বুদ্ধি আরো একটা কাজ করে, সমস্যা তৈরি করার ক্ষমতাতেও বুদ্ধি কাজ করে। যে কোনো এর থেকে তোমাকে আমরা প্রশ্ন এমসিকিউ দিলাম, তার মানে কি? সমস্যা তৈরি করে দিলাম। তারপরে এবারে তুমি যদি এরকম ভাবে বিষয়টা ভাবো, আমি ধরো 10টা প্রশ্ন এমসিকিউ তৈরি করলাম, তুমি 10টা এমসিকিউ তৈরি করলে, দুজনের এমসিকিউর কিন্তু আলাদা থাকবে, তার মান আলাদা থাকবে কোনো না কোনো দিক থেকে, একবারে সেম টু সেম করতে পারবে না। কারণ কি? সমস্যা তৈরি করার যে ক্ষমতাটা আমার আলাদা, তোমার আলাদা। তুমি একটা প্রশ্নপত্র তৈরি করলে, গণিতের অন্য শিক্ষক অন্যভাবে প্রশ্নপত্র তৈরি করলো, দেখা গেল যে তোমার প্রশ্নপত্রটা অনেকটা কগনিটিভ বেসড, মানে জ্ঞান নির্ভর, আর এটা দেখা গেল অন্যটা দেখা গেল ওটা অনেকটা কম্প্রিহেন্সিভ, মানে আগে বুঝতে হবে ভালো করে, না হলে করতে পারবে না।
তারপরে সে কগনিশন কাজে লাগাবে, এরকম পার্থক্য হতে পারে। তাইলে এই যে সমস্যা যে তৈরি করা হচ্ছে, এই সমস্যা তৈরি করার যে ক্ষমতাটা, এটাকে বলা হচ্ছে ব্যবস্থাপনা বা সিস্টেম। পরীক্ষা তো একটা ব্যবস্থাপনা একজন শিক্ষার্থীর মান নির্ণয়ের ক্ষেত্রে, সেটা পরিমাণগত হোক গুণগত। ইভালুয়েশন ইজ এ প্রসেস, তাই না, একটা প্রক্রিয়া টু তার মান নির্ণয়ের জন্য। তাহলে সেই যে প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে, এটা কিন্তু একটা সমস্যার তৈরি করে দেওয়া হচ্ছে, বা একটা ব্যবস্থাপনা। এটা পরীক্ষা একটা ব্যবস্থাপনা এই হিসাবে বিবেচনা করো। এবারে সেটা বিষয়বস্তুগত হতে পারে, প্রতীকধর্মী হতে পারে, ঠিক আছে। এবারে প্রশ্ন কি হচ্ছে, জল না থাকলে কি হতে পারে, বিভিন্ন জন বিভিন্ন রকম উত্তর দেবে, সেটা পরের কথা। অনুসন্ধানমূলক প্রশ্ন তোমরা একটা পড়ে এসছো না, অনুসন্ধানমূলক প্রশ্ন, ওটাকে বলা হয় প্রবিং কোশ্চেন। ওই প্রবিং কোশ্চেনটাই ধরো ব্যবস্থাপনার গত বুদ্ধির পরিচয়। আমি যখন বিএড করতাম তখন আমাদের প্রবিং কোশ্চেন, লেসন প্ল্যানে প্রবিং কোশ্চেন দিতে হতো। আমি বলেছিলাম এতে পড়াচ্ছিল, ইসলাম ধর্ম পড়া হচ্ছিল। তা আমি ওইখানে আমার মনের মধ্যে একটা জাগলো প্রশ্ন, ধর্মের নাম ইসলাম কেন রাখা হলো? তারপরে যখন কারণ খুঁজতে গেলাম, মানে কি, এটা এবার শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হলো, তাদের কাছে সমস্যা দিয়ে দেওয়া হলো, ধর্মের নাম ইসলাম কেন হলো, অন্য কোনো নামও তো দিতে পারতো। তারপরে ঘেঁটে দেখা গেল ডিকশনারি যে ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি, ওই জন্যই দিয়েছে নামটা। কারণ ধর্ম যে বিষয়টা আমরা জেনে এসেছি, তার মূল উদ্দেশ্য কিন্তু শান্তি, সুখ শান্তিতে থাকা, যেটা নিজের ক্ষেত্রে উপযোগী ও সমাজের ক্ষেত্রে উপযোগী। ইসলাম কথার অর্থ ছিল শান্তি। তো এই যে প্রবিং কোশ্চেন দিয়ে দেওয়া হলো, অর্থাৎ সমস্যা তৈরি করে দেওয়া হলো, এটা হলো ব্যবস্থাপনা, সিস্টেম। তারপরে কি আছে, সিস্টেমের পরে ট্রান্সফরমেশন, অর্থাৎ পরিবর্তনশীলতা। পরিবর্তনশীলতা কথাতেই বুঝতে পারছো, কোনো কিছু পরিবর্তন ঘটবে। ধরো একটা বস্তু, সেটা যদি ধরো জলের কোনো রং নেই, মানে জল জলো রঙের, ঠিক আছে, যদি এরকম, আচ্ছা জল যদি লাল হয়ে যায়, এটা একজন শিক্ষার্থী অনুমান করছে, হতেই পারে। যখন বড় বড় গবেষণা হয়, যখন আপেল নিচে পড়লো, তখন কিন্তু নিউটনের মাথায় সেটা কেন পড়লো, হোয়াই অ্যাসপেক্ট তার কাছে বড় হয়ে দেখা দিয়েছে। আপেল যদি নিচে না পড়ে উপরে যেত, তাহলে কি হতো, এই প্রশ্নটা যখন তার মধ্যে মানে জাগতো মনের মধ্যে, তাহলে এটা একটা অনুমান করার ক্ষমতা। কি হতো, অনুমান কি হতে পারতো, অনুমান করা যেতেই পারে। অর্থাৎ আমরা এক কথাই বলবো যে বর্তমান কোনো বস্তু, বর্তমান কোনো ঘটনা যদি পরিবর্তন ঘটে, তার অনুমান করার যে ক্ষমতাটা, কি পরিবর্তন হতে পারে, সেটাকে পরিবর্তনশীলতা আমরা বলবো। ট্রান্সফরমেশন, এটা হচ্ছে উৎপাদনগত মাত্রার আরেকটা কারণ। কি সেটা কি ঘটতো, তার উত্তরটা যেটা আমরা পাবো, সেটা তো প্রোডাক্ট হিসেবেই পাবো, তাই না। নেক্সট এবং লাস্ট, সেটা হচ্ছে তাৎপর্য বা ইমপ্লিকেশনস। ইমপ্লিকেশনস মানে আজকের যে তত্ত্বটা আবিষ্কার হলো, সেটা কতখানি ফলপ্রসূ ভবিষ্যতে। সেই ফলপ্রসূর কথা চিন্তা করেই কিন্তু বিভিন্ন তত্ত্ব উঠে আসে। সেই ফলপ্রসূতা থাকে বলেই তত্ত্বগুলো সফল তত্ত্বে পরিণত হয়। তাহলে ভবিষ্যতে কতটা ফলপ্রসূ হবে, এবং সেটা অবশ্যই হবে, সেই যে ক্ষমতাটা, ভবিষ্যতে উপযোগিতার যে ক্ষমতা, উপযোগিতার চিন্তা করার যে ক্ষমতা, কতখানি উপযোগী হবে এই ঘটনাটা, এই বিষয়বস্তুটা, সেই যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটাকে বলা হয় তাৎপর্য বিচারের ক্ষমতা বা ইমপ্লিকেশন। বা আজকে যে ঘটনাটা ঘটেছে, আজকে যে বিষয়বস্তুটা আছে, সেটা ভবিষ্যতে কতটা আরো ব্যাপকতা অর্জন করবে। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের যুগে চলে এসছে, এটা কোনোদিন ভাবতে পারা যায়নি, কিন্তু কেউ না কেউ তো ভাবতে পেরেছিল। সেই চিন্তা করার ক্ষমতাটা তার মধ্যে, তাহলে কিসের ক্ষমতা আছে, তাৎপর্য বিচারের ক্ষমতা আছে, ভবিষ্যতে কতখানি ফলপ্রসূ হবে। তাহলে মোটামুটি ভাগগুলো বোঝা গেছে। ভাগগুলো থেকে আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলো, না হলে এর পরের এটাতে আমরা এগোবো একটুখানি, যে কোন বিষয়টার মধ্যে কি বলতে চেয়েছে। এই জিনিসগুলো বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে নেক্সট দেখো, আমরা চলে আসি, ওই জিনিসগুলো এখানে দেওয়া আছে সবগুলো, এগুলো যে লিখেছি মনে নেই, তাই এগুলো আর প্লেও করা হয়নি, দেখেছো, সব আছে। এই যে চিত্রগত বা মূর্ত বিষয়বস্তুটাকে দুটো ভাগে ভাগ করে, একটা চোখে দেখছি, একটা কানে শুনছি, এগুলো একটা একটা বলে চলে গেছি, অথচ তোমাদেরকে দেখানো হয়নি। কোনো ঘটনার পরিবর্তন ঘটলে কি হবে তা অনুমান করার ক্ষমতা, এটা হচ্ছে পরিবর্তনশীলতা। তাৎপর্য বিচার, ওই যেটা বলেছিলাম, যে বর্তমানের প্রেক্ষিতে ভবিষ্যৎ কথা চিন্তা করার ক্ষমতা, আজকে এই ঘটনা ঘটেছে, এর ফলপ্রসূ ভবিষ্যতে কি হবে। আমরা বলি না, কোনো কিছু একটা তত্ত্ব পড়ার পরে, এডুকেশনের ক্ষেত্রেই ভাবনা, সাইকোলজি, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য কি, শিক্ষাগত তাৎপর্য মানে কি, আমরা ভবিষ্যতের কথা ভেবেই বলি। যখন একটা ধরো আমি থিসিসে যে কাজ করেছি,
আমি যেটার উপর কাজ করেছি সেটার আমার একটা এডুকেশনাল ইমপ্লিকেশন, মানে শিক্ষাগত তাৎপর্য লিখতে হয়, একটা রেকমেন্ডেশন লিখতে, মানে আমি কি কি সুপারিশ করব, আমি কি কি সুপারিশের কথা বলছি, এটা করা উচিত, এটা করা উচিত, এটা করতে হবে, এই যে জিনিসগুলো। আবার আমি কি কি সাজেশন দেবো, বা ভবিষ্যতে আর কি কি বিষয়ে গবেষণা করা যেতে পারে, এই পয়েন্টগুলো আমাদের লিখতে হয় একটা চ্যাপ্টারে। সেইটা হচ্ছে ভবিষ্যতে চিন্তা করার ক্ষমতা। বুঝতে পারলে? আচ্ছা, এবার বলি তাহলে। এবারে এই যে তোমাদের যে চৌকো বক্সটা যে দেখালাম, সেই বক্সে একদিকে ছিল 5টা, এটা প্রথমে ছিল, তারপরে ছিল 4টা মানে কি, যেটা মূর্তটা ছিল শুধুমাত্র, পরে সেটাকে আবার দর্শন শ্রবণ করা হয়েছে। প্রথমে 4টা ছিল, পরে উৎপাদনগত মাত্রা ছিল 6টা। এইগুলোকে মাল্টিপ্লাই করলে তাহলে মোট কটা বুদ্ধির উপাদান আসছে? 120টা। কিন্তু বর্তমানে যেহেতু চিত্রগত বা মূর্তটাকে ভেঙে দুটো ভাগে ভাগ করা হয়েছে, তাহলে সেখানে বিষয়বস্তুগত মাত্রা হয়ে গেল কটা? 5টা। তাহলে 5 × 5 × 6 150টা। এবারে এই যে 150টা যে উপাদান আছে, গিলফোর্ড অ্যানালিসিস করে, গবেষণা করে, অ্যানালিসিস বলো রিসার্চ করে বলো, এখনো পর্যন্ত 90টা উপাদান আবিষ্কার করতে পেরেছেন। এটা কিন্তু একটা মানে খুব গুরুত্বপূর্ণ তথ্য। এইটা কিন্তু ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, যে গিলফোর্ড এখনো পর্যন্ত মোট কয়টি বুদ্ধির উপাদান আবিষ্কার করেছিলেন? মোট 90টা, 150টার মধ্যে। আমরা তো ক্যালকুলেশন করে পাচ্ছি 150টা উপাদান আছে, কিন্তু মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা যেটা হয়েছে, গিলফোর্ড গবেষণা করে যেটা পেয়েছেন, সেখানে মাত্র 90টা পেয়েছেন। আরো আবিষ্কার করা হবে পরে নিশ্চয়ই, বা হয়তো এখন কিছু পাওয়া গেছে, সেটা আমাদের কাছে এখন আপডেট তথ্য আসেনি। তাহলে প্রাথমিকভাবে গিলফোর্ড 120টা উপাদানের কথা বলেছে, কিন্তু পরবর্তীকালে সেটা বেড়ে হয়েছে 150টা। কেন না, বিষয়বস্তুগত মাত্রার যে মূর্ত উপাদানটা আছে, সেটাকে পরে দুভাগে উনি ভাগ করেছেন, একটা হচ্ছে দর্শনধর্মী আর একটা হচ্ছে শ্রবণধর্মী। এবং গিলফোর্ড এই ধারণা পোষণ করেছিলেন যে এগুলো অবশ্যই আবিষ্কৃত হবে। আচ্ছা, এবারে দেখো আমরা এরপরে কি আছে দেখি একটু। হ্যাঁ, এটা ওইটাই বলেছি। এগুলো বলা হয়ে গেছে, ঠিক আছে। এবারে কয়েকটা কথা আমি বলবো, যদি তোমার যেটা ইম্পর্টেন্ট মনে হবে তোমরা একটু নোট ডাউন করে নেবে, ঠিক আছে? কয়েকটা কথা বলবো, কারণ প্রত্যেকটা তত্ত্বের পরে আমাদের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করা উচিত। যেখানে শিক্ষাগত তাৎপর্য বিস্তৃতভাবে আলোচনা করার প্রয়োজন আমি করে দেবো, কিন্তু সেটার একটা স্লাইড বানানো ভালো হতো, মানে বানানো হয়নি সেটা। দেখো, SY মডেলের যদি আমরা শিক্ষাগত তাৎপর্যের কথা ভাবি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেন বলো তো? দেখো, আমরা আলোচনা করতে গিয়ে কখনো ভবিষ্যতের কথা চিন্তা করছি, কখনো দুটো বিষয়ের মধ্যে ঘটনার সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করছি, কখনো ওই যে GI এর কথা বললাম, মানে বৃত্তিগত, যখন আমরা কোনো পরীক্ষা দিতে যাব, মানে আমাদের বৃত্তির জন্য, তার জন্য সেটা কাজে লাগাতে হচ্ছে। যে এই যে বিষয়গুলো, তারপরে তোমার কোনো ঘটনা থেকে সেটা সঠিক না ভুল, সেটা ঠিক করছি নাকি ভুল করছি, তার মানে পদক্ষেপ কি নিচ্ছি না নিচ্ছি, এটাকে আমরা মনস্তত্ত্ব হিসাবে বিবেচনা করতে পারি। তাহলে মোট কথা আমরা বলবো, গিলফোর্ড যে SY মডেলটা যিনি যে ধারণা দিয়েছেন, সেখান থেকে আমাদের জীবনের প্রত্যেকটা ছোট ছোট অংশে সব এর শিক্ষাগত তাৎপর্য লুকিয়ে আছে। কিভাবে? মনস্তত্ত্বে কিভাবে লুকিয়ে আছে, আমি বললাম, প্রথমে মনস্তত্ত্বের কথা বললাম, তারপরে কি বললাম, আর বৃত্তিগত কথা বললাম, এমনি শিক্ষাক্ষেত্রে বললাম, আরো বিভিন্ন রকম আছে। কিভাবে আছে এবারে একটু আমরা বলি। দেখো, ধরো প্রক্রিয়াগত মাত্রাতে যে স্মৃতি আছে, এটা তো মনস্তত্ত্বগত উপাদান, প্রজ্ঞাটা। স্মৃতি বাড়ানোর জন্য কি প্রক্রিয়ার বিভিন্ন রকমের প্রক্রিয়া থাকতে হবে। শিক্ষাগত তাৎপর্য মানে কি, যে তত্ত্বটা দিয়ে গেছেন সেটার কি বলবো, ইমপ্লিকেশনটা, ফলপ্রসূটা কখন হবে, মানে তার যে প্রয়োগটা, সেটা ফলপ্রসূ কখন হবে বা কেন হবে বা কোন পরিস্থিতিতে হবে, সেই মানদণ্ডগুলো দেখা। ধরো স্মৃতিটাকে দীর্ঘস্থায়ী করার জন্য কোনো একটা প্রক্রিয়ার কথা সুপারিশ করা হলো। কিভাবে? একটা সিম্পল উদাহরণ দিই। যেহেতু স্মৃতিটা মনস্তত্ত্বগত উপাদান, কিরকম না, শিক্ষার্থীদের এমনি বলে চলে গেলাম, এমনি লেকচার মেথড দিয়ে গেলাম, যতটা না মনে রাখতে পারবে। আমি যখন ভূগোল পড়াচ্ছি, একটা গ্লোবে বা একটা মানচিত্র দেখিয়ে আমরা অংশটাকে চিহ্নিত করে দিলাম। কি চিহ্নিত করলাম না, যেমন ধরো আটলান্টিক যে মহাসাগরটা, সেটা না এস আকৃতির হয়। আটলান্টিক মহাসাগর এস আকৃতির হয়। আমি মানচিত্রে যদি দেখিয়ে দিই, দেখো আটলান্টিক মহাসাগরটা এই অংশটা দেখো পুরো খানিকটা এস এর মতো দেখতে, তাহলে বিষয়টা তার মধ্যে আরো বেশি স্টোর হয়ে গেল। তাহলে সেই ব্যবস্থাটা থাকতে হবে। এটাই হচ্ছে শিক্ষাগত তাৎপর্য, এটাই আমার রেকমেন্ডেশন হবে তত্ত্বের। আমি যে আউটপুট পেয়েছি গবেষণাতে, তার তথ্য। অর্থাৎ সেখানে কি বলবো, যে শিক্ষা সহায়ক উপকরণ যতটা উপযুক্ত, মানে অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত, ম্যাক্সিমাম ততটাই হবে, সেভাবেই থাকবে। শিখনটাও কিন্তু একটা প্রক্রিয়া। আচ্ছা, শিখনটাও এক ধরনের প্রক্রিয়া, সেটাও এক ধরনের বৌদ্ধিক ক্রিয়ামূলক কাজ। বৌদ্ধিক ক্রিয়ামূলক কাজ মানে কি, সেটা মনস্তত্ত্বের বিষয়। শিখনের প্রক্রিয়াটা কিভাবে হবে, ঠিক?
একইভাবে সমস্যা সমাধান, কোন মেথডটা ইউজ করলে যথাযথভাবে সমস্যার সমাধান হবে, কম সময়ে হবে। এখন কম্পিটিটিভ পরীক্ষায় কি ম্যাথের কি হয়ে গেছে, সব সব শর্ট হচ্ছে তোমার কি বলে ইকুয়েশন দিয়ে দিয়েছে, কথার অঙ্কের মতো এত সমাধান করতে হয় না, শর্ট মেথড যাকে বলা হয়, ট্রিক। তাহলে এই ধরনের ব্যবস্থা থাকবে। এগুলো হচ্ছে মনস্তত্ত্বগত মনস্তত্ত্বের ক্ষেত্রে শিক্ষাগত তাৎপর্য। ঠিক আছে, এবারে ধরো বৃত্তির ক্ষেত্রে যদি বলা হয়, বৃত্তির ক্ষেত্রে ধরো তোমার একটা কাজের প্রয়োজন আছে, সেই কাজটা তুমি পাচ্ছ না, তোমার কাজটা খুবই জরুরি, সেই জন্য কি করতে হচ্ছে না, আশেপাশে যত বড় বড় নেতা আছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে সবার সঙ্গে সঠিক সম্পর্ক বজায় রাখা, এটা শিক্ষাগত তাৎপর্যের একটা ক্রাইটেরিয়া। তাহলে তুমি তাদের সঙ্গে ভালোভাবে এই কথা, তারাই কাজের সুযোগ করে দেবে। এখনকার যুগে যা চলছে সেই বর্তমান পরিস্থিতির কথা ভেবেই উদাহরণটা দিলাম। যেখানে আচরণের কথা বলা হচ্ছে, আচরণগত মনে পড়ছে, আচরণগত কিসে ছিল, বিষয়বস্তু ছিল, যেখানে বলা হচ্ছে সামাজিক আচরণ। তুমি শিক্ষক মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাও, তোমাকে ভালো পড়াশোনা করতে হবে, আচরণ ভালো করতে হবে, এটাই শিক্ষাগত তাৎপর্য। রাজনীতিবিদের সঙ্গে ভালো রিলেশন করতে হবে, তেল দিতে হবে, পয়সা দিতে হবে, চাকরি পাবে। তাহলে শিক্ষকের সঙ্গে যখন তুমি মিশছো, রাজনীতির সঙ্গে যখন মিশছো, সামাজিক কোনো অন্য কোনো কাজে যখন অংশগ্রহণ করছো, কিংবা ধরো অন্য কোনো ধূর্ত ব্যক্তি দালাল টালাল টাইপের তাদের সঙ্গে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তোমাকে আলাদা আলাদা আচরণ করতে হচ্ছে, এবং সেই আচরণটা করার জন্য তার আচরণটা আগে বুঝতে হবে, সেইটা বুঝতে গেলে তোমার বুদ্ধির দরকার। বুঝতে পারলে? কোনো কিছু একটা বক্তৃতা দিতে যাচ্ছ, তখন তোমার ভাষামূলক বুদ্ধির প্রয়োজন আছে। তখন তোমাকে কেন্দ্রাপসারী চিন্তা করতে হবে যে একটা বিষয়কে তাৎক্ষণিক বক্তৃতা, একটা টপিক দেওয়া হলো, বিভিন্ন রকম কথা বলো, একটা শব্দের উপর ভিত্তি করে তুমি 10 মিনিট বক্তৃতা দিচ্ছ, মানে কি তুমি কেন্দ্রপ্রসারী চিন্তা করছো। সাংকেতিক বুদ্ধি, অঙ্ক দেওয়া আছে, সরল করা একটা কথায় দেওয়া আছে, কোথায় যোগ চিহ্ন দিতে হবে, কোথায় বিয়োগ চিহ্ন দিতে হবে, পড়ে 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 বোঝা, সাংকেতিক বুদ্ধির কাজ। তো এগুলো হচ্ছে তোমার এই যখন এই সকল সমস্যার সমাধান করবে, তখন তোমার তার ক্ষেত্রে বৃত্তির বিষয়টা জড়িয়ে থাকবে। শিক্ষাক্ষেত্রেও তাই একইভাবে, সবকিছুই শিক্ষাক্ষেত্রে, কিন্তু একটু আলাদা আলাদাভাবে বলার চেষ্টা করছি। শিক্ষাক্ষেত্রে তোমার যেমন ধরো আমাদের এখনো তো মনে হয় সেই অপারেন্ট কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং তো পড়া হয়নি এখনো। সেখানে মানে একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের যে উদ্দীপকের সঙ্গে যে রেসপন্সের যে যোগাযোগ, হ্যাঁ, তার যে একটা বন্ধন হয়, এই সকল বিষয়গুলো কিন্তু এর কিন্তু মূল ধারণা এই থেকেই তৈরি হয়েছে। গিলফোর্ডের এসওআই মডেল থেকে তৈরি হয়েছে, জিওআই না এসওআই মডেল থেকে তার সূত্রপাত আছে লুকিয়ে। শিক্ষাক্ষেত্রে তাহলে কি করতে হবে, চিন্তনের জন্য, সৃজনশীলতার জন্য, সমস্যা সমাধান, মানে সব রকম বিকাশের দিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রম রচনা করা, শিক্ষণ পদ্ধতি নির্বাচন করা, শিক্ষক সহায়ক উপকরণ নির্বাচন করা, শিক্ষণের পরিবেশ নির্বাচন করা, কোয়ালিটি টিচার করা, এগুলোই রেকমেন্ডেশন, এগুলোই শিক্ষাগত তাৎপর্য। আবার কি, কিভাবে এক্সারসাইজ অনুশীলন করবে, এক্সারসাইজ হবে, কিভাবে দক্ষতা বাড়াবে, এইসব বিষয়গুলো শিক্ষার ক্ষেত্রে জড়িয়ে আছে। ঠিক আছে, এবারে আমি তোমাদের বলি প্রশ্ন কিভাবে আসবে। একজন শিক্ষার্থীর ধরো শরীর খারাপ হয়েছে, কি শরীর খারাপ হয়েছে না জ্বর হয়েছে, ঠিক আছে, আমি এটা সাধারণ উদাহরণ হিসেবে বলছি, জ্বর হয়েছে। এবার সেই শিক্ষার্থীর কে ক্যালপল দিতে হবে। তাহলে ক্যালপল দিতে গেলে কত মাত্রায় আমরা দেব, কোন মাত্রা, কি মাত্রাটা, দেখো ক্যালপলটা মেনলি দেওয়া হয় ওদের শরীরের ওজন আর বয়সের উপর ভিত্তি করে। ঠিক আছে, যদি 50-60 কেজির ওই রকম ধরনের ওজন, 40-45-এর উপরেও যদি হয় তাহলে 650 দেওয়া হয়, নাহলে আরো কম দেওয়া হয়, 250 দেওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রে, আবার 100 দেওয়া হয়, 150 দেওয়া হয়। তো এই যে বিষয়টা বিচার করবে, সেটা কোন বুদ্ধির অন্তর্গত, মানে কোন বুদ্ধির মধ্যে আসবে। আমি তোমাদেরকে ডায়াগ্রামটা আমি করে দিচ্ছি, ডায়াগ্রামটা দেখেই তোমরা বলো কোন বুদ্ধির মধ্যে আসবে। কোন মাত্রাটা শিক্ষার্থীর ক্ষেত্রে যথাযথ হবে, বা শিশুর ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে যথাযথ হবে, সেটা কোন বুদ্ধি দিয়ে, মানে কোন মাত্রার মধ্যে আসছে, এবং সেটা কোন উপাদান। আমি কিন্তু প্রশ্নের মধ্যে, প্রশ্নের শব্দগুলো যদি তোমরা একটু অ্যানালাইজ করো, তাহলে কিন্তু উত্তর খুঁজে পেয়ে যাবে। আমি প্রশ্নটা কি করলাম আরো একবার বলছি, ওই শিক্ষার্থী বা ব্যক্তির জন্য কত মাত্রাটা যথাযথ হবে বা সঠিক হবে বা উপযুক্ত হবে, সেটা কোন মাত্রার অন্তর্গত এবং কোন প্রক্রিয়া কাজ করবে সেখানে। স্যার যথাযথ মানে হচ্ছে বিষয়গত জিনিসটাকে বোঝানো হচ্ছে তো, না, বিষয়বস্তুগত মানে
আমি তো প্রশ্নের মধ্যেই উত্তর দিয়ে দিয়েছি, যথাযথ, উপযুক্ত হবে, সঠিক হবে, তার জন্য কোন প্রক্রিয়া কাজ করবে। আমি তো আমি তো প্রক্রিয়াও বলে দিলাম। বিষয়বস্তুগত হবে না কেন? কেন বিষয়বস্তুগত হবে? তাকে তো আগে অ্যানালাইজ করে বের করতে হবে যে কোনটা সঠিক হবে, কোনটা উপযুক্ত হবে। তার মানে কি? সে মূল্যায়ন করবে। সে চোখে দেখলো জ্বর হয়েছে, তার স্মৃতিতে আছে ক্যালপল দিতে হবে, সে চিন্তা ভাবনা করলো, অনেক কিছু করলো, দিয়ে শেষে এবারে সে ডোজটা ঠিক করবে, কত এমজি দিলে হবে। তার মানে কি? সে ইভালুয়েট করবে। প্রক্রিয়ার মধ্যে মূল্যায়নে আসবে এটা। প্রক্রিয়ার মধ্যে মূল্যায়নে আসবে, যেখানে বলা হয়েছে বারে বারে যে উপযুক্ততা বিচার করবে, যথার্থতা বিচার করবে, সঠিক কিনা সেটা বিচার করবে। বুঝতে পারলে? প্রশ্ন কিন্তু এইভাবে দেবে, মানে এখন যা ধরন করছে আমি বুঝতে পারছি এইভাবে, মানে যখন আমি বানাই মেটেরিয়ালস তখন আমার মনে হয় যে এরকম বানিয়ে দিচ্ছি, কিন্তু এরকম তো প্রশ্ন আসবে না। বুঝতে পারলে? ওই জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে আমি তোমাদের বোঝালাম, এইভাবে মাথায় রাখতে হবে বিষয়টা। আচ্ছা, তুমি তোমার ক্লাসে দেখলে একজন শিক্ষার্থী শিক্ষাগত দিক থেকে একটু পিছিয়ে আছে, তার জন্য সে হয়তো আমি এখানে শিওর বলছি না, সে হয়তো হীনমন্যতায় ভোগে, এবং তুমি লক্ষ্য করেছো যে সে ক্লাসের যে যারা প্রথম শ্রেণীর শিক্ষার্থী তাদের সঙ্গে মিশতে পারে না, সঠিকভাবে মিশতে পারছে না, নিজেকে গুটিয়ে রাখছে। তাহলে তার কোন বুদ্ধির অভাব আছে এখানে? তার যদি সেই বুদ্ধিটা থাকতো তাহলে সে সঠিকভাবে মিশতে পারতো, কিন্তু সে পাচ্ছে না, তাহলে তার কোন বুদ্ধির অভাব আছে? বিষয়বস্তুগত। বিষয়বস্তুগত। আচ্ছা ঠিক আছে, বিষয়বস্তুগত আমি নিয়ে নিলাম। তার কোন পার্টটা হবে? মূর্ত বিষয়বস্তু, কারণ সেই বিষয়টার প্রতি তো কোনো মূর্ত বিষয়বস্তু কেন হবে? মূর্ত বিষয়বস্তু মানে সে চোখে দেখবে, শুনবে, কোনো বিষয়, ঘটনা যাই হোক না কেন, সে মিশতে পারছে না। প্রশ্নটা শোনো, প্রশ্নের মধ্যে আচরণগত। ভেরি গুড, আচরণগত। আমি ওই জন্য তো বলে দিচ্ছি যে মিশতে পারছে না সে। তার মানে কি? তার আচরণগত এটা অভাব আছে, আচরণগত বিষয়বস্তুর অভাব আছে, তাই সে মিশতে পারছে না। একজন শিক্ষার্থী তুমি দেখলে যখন পতঙ্গের উদাহরণ দিচ্ছে, যে পতঙ্গ কোনগুলোকে বলা হয়, পতঙ্গর উদাহরণ দিতে দিতে সে হঠাৎ করেই এর উদাহরণ দিল, বিভিন্ন ধরনের উদাহরণ, পিঁপড়ে, ফড়িং, এটা ওটা বলছে, বলতে বলতে সে হঠাৎ টিকটিকির উদাহরণ দিয়ে দিল। তাহলে এটা কার অন্তর্গত হবে? এটা যে প্রোডাক্ট বা উপাদানের যে শ্রেণী, যেটা ক্লাস। উৎপাদনের ক্লাস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। উৎপাদনের ক্লাস। বাকিটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা ঠিক বলেছো। এটা হচ্ছে শ্রেণীর অন্তর্গত হবে। কারণ কি না, তার শ্রেণীকরণ করার ক্ষমতাটার অভাব আছে, তাই সে টিকটিকিটাকে ঢুকিয়ে দিয়েছে। প্রশ্ন কিন্তু এইভাবে আসবে, প্রশ্ন কিন্তু ডাইরেক্ট দেবে না। তার আচরণের কথা বলবে, কি বলছে, কি করছে, কি দেখছে, কি শুনছে, কি প্রতিক্রিয়া করছে, তার উপর ভিত্তি করে বলবে এটা কোন মাত্রার অন্তর্গত। ঠিক আছে, এটা মোটামুটি গিলফোর্ডের বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্ব, স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট, যাকে ট্রাই ডাইমেনশনাল থিওরি বলা হয়, শর্ট ফর্মে বলা হয় এসওআই মডেল। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পরের ক্লাসে আমরা আলোচনা করব স্টার্নবার্গের ত্রিস্তরীয় তত্ত্ব বা ট্রায়ার্কিক থিওরি নিয়ে। পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। সবাই ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও এবং বেশি স্কোর করে টেট কোয়ালিফাই করো।